নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে আমি স্বপ্নিলের কাঁধে দাঁড়িয়ে গাছে চড়ার কৌশল শিখেছিলাম। আজ আপনারা শুনবেন স্বপ্নিলের সেই দীর্ঘ কাহিনী, যা ওকে সেই পুরনো ছেলে থেকে একজন দার্শনিক পুরুষে রূপান্তরিত করেছে। পরিচয় চেনার খেলা। আমি স্বপ্নিলের শর্ত মেনে নিলাম, তবে একটা শর্তের সাথে। আমি আপনাকে রাশিল ভেবেই সবকিছু বলে দেব। আর স্বপ্নিল হেসে নিজের গল্প শুরু করল। স্বপ্নিলের রূপান্তর ও ওর অতীতের উচ্ছৃঙ্খল সম্পর্কের কথা প্রকাশ করল এবং জানালো কিভাবে দৃঢ় সংকল্প আর ইচ্ছাশক্তির জোরে নিজেকে বদলেছে। ওর নতুন নীতি, শারীরিকভাবে প্রচণ্ড ক্লান্ত হওয়া এবং চিন্তাভাবনাকে সৃজনশীল দিকে চালিত করা। দূরত্বের বিভ্রম। আমি ধাক্কা খেলাম যখন ও স্পষ্ট করল যে ও আমাকে মেয়ে হিসেবে নয়, বরং সহজাতভাবে কোনো ছেলেকে যেভাবে দেখে সেই দৃষ্টিতেই দেখে। অথচ আমি আজ পর্যন্ত ওকে ছেলে মনে করেই আচরণ করে এসেছি। বাতাসের সাথে কথা। ফেরার পথে আমি উৎসাহের সাথে বললাম, স্বপ্নিল, এটাকে ততটাই জোরে ছোটাও যতটা মহারানা প্রতাপ নিজের চেতককে ছোটাতেন। চেতকের দীর্ঘ লাফের মাঝে আমি বাতাসের বেগে ঘোড়ায় চড়া আর স্বপ্নিলের পৌরুষকে কাছ থেকে অনুভব করার দ্বিগুণ আনন্দ পেলাম। ধর্মের মহাসাগর র্যাঞ্চে ফিরে স্বপ্নিল আমাকে স্টাডি রুমে নিয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম যখন দেখলাম একই তাকে মহাভারত, রামায়ণের সাথে জেন্দু আবেস্তা, দি তন্খ, ইহুদি গ্রন্থ আর শ্রী রত্নকরণ শ্রাবকাচার, জৈন গ্রন্থ রাখা আছে। জীবনের নতুন দর্শন। স্বপ্নিল ওর দর্শন জানালো। ও কেবল দর্শক, স্পেকটেটর হয়ে থাকা ছেড়ে দিয়েছে এবং ও একজন দর্শনীয় ব্যক্তি হতে চায়। ও বলল, আমার লক্ষ্য এখন নিজেকে সৃষ্টি করা। আমি নিজেই এখন একটি দৃশ্য শ্রব্য উপাদানে পরিণত হয়েছি। কিন্তু যে কথা শুনে আমি সত্যিই নির্বাক হয়ে গেলাম তা ছিল ওর গীতা ব্যাখ্যা। শ্রীকৃষ্ণের উপস্থিতি। স্বপ্নিল আকাশে উড়ন্ত পাখিদের উদাহরণ দিল এবং সংস্কৃতের শুদ্ধ উচ্চারণে গীতার শ্লোক শোনাল। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। স্বপ্নিলের দার্শনিক গভীরতা, ওর জ্ঞান আর শুদ্ধ সংস্কৃত, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আর আমার মুখ দিয়ে বেরিয়ে এল, আপনার মধ্যে কি কখনো কখনো শ্রীকৃষ্ণ চলে আসেন? আমি কি এখনো স্বপ্নিলকে শুধু একজন বন্ধু মনে করতে পারবো? আর ও কি এখন নিজের সম্পর্কে সেই সব বলবে যা ও কোনো সখীকে বলতে চায়? পৌরুষ, ধর্ম আর দার্শনিক প্রেমের এক অদ্ভুত মিলন। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 46, রাশিল হয়ে শোনো, শ্রীকৃষ্ণ হয়ে বাঁচো। অবশ্যই, আমি যদি আপনাকে স্বপ্নিল অর্থাৎ একজন পুরুষ হিসেবে দেখি তবে আমার পক্ষে সবকিছু বলা কঠিন হবে, তাই আমি আপনাকে রাশিল ভেবেই সব বলে দেব। আমার এই কথা শুনে স্বপ্নিল খিলখিল করে হাসতে শুরু করল। এটা তো দারুণ বুদ্ধি। আমিও এখন আপনাকে বাণী নয় বরং পরাগ ভাইয়া ভেবে নিচ্ছি। ও এক মুহূর্ত থেমে বলা শুরু করল। স্বপ্নিল স্কুলের সময় থেকে মেয়েদের সাথে ওর সম্পর্কের কথা বিস্তারিতভাবে জানালো। আমি খুব মন দিয়ে ওর প্রতিটি কথা শুনলাম। যেদিন আমি মেয়েদের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিলাম, সেদিন থেকেই স্বপ্নিলের এই রূপের জন্ম হয়েছে, যাকে আপনি আজ দেখছেন। এই স্বপ্নিল এখন আগের চেয়ে অনেক আলাদা। স্বপ্নিল নিজের বুকে আঙুল রেখে বলল। তারপর ও চুপ হয়ে গেল। রাশিল আমাকে স্বপ্নিল সম্পর্কে আগে যা বলেছিল, এটি স্বপ্নিলের মুখ থেকে শোনা সেই গল্পেরই ভাষ্য। ঠিকই, আপনি যেমনটা বললেন, আপনার আগের রূপের চেয়ে এই রূপটা একদমই আলাদা। আমার মনে হয় এমন পরিবর্তনের জন্য দৃঢ় সংকল্প আর ইচ্ছাশক্তি অপরিহার্য। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, যেন কথাগুলো শোনার সময় আমি শ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নিজের সংকল্প বজায় রাখতে আমি দুটো বিষয়ে নজর দিয়েছি। তার মধ্যে একটা হলো নিজের রুটিন এমন রাখা যাতে রাত হওয়ার আগে আমি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। দ্বিতীয়ত, নিজের চিন্তা আর জীবনদর্শনকে ইতিবাচক আর সৃজনশীল দিকে ঘোরানোর চেষ্টা করা। বলতে বলতে ও নিজের দুটো পা ডালের দুধারে ঝুলিয়ে আমার দিকে মুখ ফেরাল। এভাবে নিজের লক্ষ্য পাওয়ার জন্য আমি নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখা শুরু করি। আমি মেয়েদের দেখতাম, তারা আমার সাথে দেখাও করত,
কিন্তু মেয়েদের বিপরীত লিঙ্গ হিসেবে দেখার অবসরই আমার হতো না। এখন অভ্যেস এমন হয়ে গেছে যে আমি খুব স্বাভাবিকভাবেই যে কোনো মেয়েকে একটি ছেলের মতো করেই দেখি। স্বপ্নীল ওর দৃষ্টিভঙ্গি পরিষ্কার করল। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি আমি স্বপ্নীলকে ছেলে মনে করেই আচরণ করছিলাম। অথচ স্বপ্নীল আমাকে মেয়ে হিসেবেই ভাবছে না। কিংবা যখনই ভুলবশত ও আমাকে মেয়ে হিসেবে দেখে ফেলে তখনই ও নিজের দৃষ্টি সরিয়ে নেয়। ও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি বিশ্বাস করতে পারছি না কোনো ছেলের পক্ষে সত্যিই এমনটা করা সম্ভব হতে পারে। আমার দেখা অন্য ছেলেরা তো এমন নয়। বানি, আপনি হয়তো 27-28 বছরের হয়ে গেছেন। আপনি এখনও অবিবাহিত। নিশ্চয়ই আপনিও ছেলে মেয়ের পার্থক্য না দেখেই নিজের কুমারিত্ব বজায় রেখেছেন, তাই না? স্বপ্নীলের করা এই প্রশ্নের কথা আমি চিন্তাও করতে পারছি না। স্বপ্নীল ঠিকই বলেছে। আমার সম্পর্কে ওর এই বিশ্বাস হয়তো রাশিলের কথার মাধ্যমে হয়েছে। অথবা গত কয়েকদিন আমি ওর সাথে যেভাবে আছি সেটা দেখে ওর বিশ্বাস হতে পারে। আমার মনে এই নিয়ে সংশয় আছে। হ্যাঁ, কিন্তু আমার আর আপনার মধ্যে একটা বড় তফাত আছে। আমি কোনোদিন এসবের মধ্যে পড়িনি, অথচ আপনি এসব পার করে এসেছেন। আমার কাছে তাই এমন থাকাটা খুব সহজ একটা ব্যাপার। আমি আমাদের দুজনের মধ্যে তফাত পরিষ্কার করলাম। এর পরের কথাগুলো সহজেই বোঝা যায়, তাই আমি আর বলা প্রয়োজন মনে করলাম না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার ব্যক্তিত্বে এমন পরিবর্তন আনা দরকার ছিল যা খুব কঠিন। আমি কিভাবে সেই কঠিন কাজটা করেছি সেটাও আপনাকে জানাবো। কিন্তু আমার মনে হয় এখন র্যাঞ্চে ফেরা উচিত যাতে চেতকের যত্নের কাজ ঠিকমতো চলতে পারে। স্বপ্নীল কথোপকথন আপাতত স্থগিত করল। হ্যাঁ চলো, আগে আমাকে নামতে সাহায্য করো। আমি সায় দিলাম। হ্যাঁ নিশ্চয়ই, বলতে বলতে স্বপ্নীল গাছ থেকে নেমে নিচে এসে দাঁড়ালো। ও আমাকে বলল, আপনি লাফ দিন, আমি আপনাকে ধরে নেব। ভয় তো লাগছিল, তবে ভাবলাম স্বপ্নীলের বাহুবন্দী হওয়ার আরও এক সুযোগ পেলাম। আমি ডাল থেকে নিচে ঝাঁপ দিলাম। আমার প্রত্যাশার বিপরীতে স্বপ্নীল আমাকে বাহুবন্দী করার বদলে দুপাশ থেকে আমার বগলদাবা করে সরাসরি মাটিতে দাঁড় করিয়ে দিল। স্পষ্ট বোঝা গেল স্বপ্নীল ইচ্ছাকৃতভাবে আমাকে নিজের কাছাকাছি আনার চেষ্টা করেনি। আমরা চেতকের ওপর সওয়ার হলাম। স্বপ্নীল, এটাকে ততটাই জোরে ছোটাও যতটা মহারানা প্রতাপ নিজের চেতককে ছোটাতেন। আমি খুব উৎসাহী হয়ে আছি। আপনি কি মহারানাকে চেতক চড়তে দেখেছেন? স্বপ্নীল হাসতে হাসতে বলল। না, কিন্তু আমি সেটা কল্পনা করতে চাই। আমি বেশ চটপটে উত্তর দিলাম। এবার স্বপ্নীল চেতককে খুব জোরে ছুটিয়ে দিল। চেতক হয়তো মানুষের ভাষা বোঝে, ও আমার ইচ্ছাটা বুঝতে পেরেছিল। ও বাতাসের বেগে দৌড়াতে শুরু করল। এখন আমি একসাথে দুটো রোমাঞ্চ অনুভব করছি। 1, বাতাসের বেগে ঘোড়ায় চড়া, আর 2, স্বপ্নীলের পৌরুষকে এত কাছ থেকে অনুভব করা। আমরা যে বেগে এসেছিলাম তার চেয়েও দ্রুত বেগে র্যাঞ্চে ফিরে এলাম। ফার্মহাউজে একটা স্টাডি রুমও আছে। স্বপ্নীল আমাকে সেটা দেখালো। সেখানে একটা তাকে অনেক মোটা মোটা বই রাখা। আমি দেখলাম একদম ওপরের তাকে মহাভারত, রামায়ণ, গীতা, 4 বেদ, গুরু গ্রন্থ সাহেব আর বাইবেল রাখা আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ধর্মগ্রন্থের সেকশন। এগুলোর নাম আমি জানি, কিন্তু এরই সাথে জেন্দ আবেস্তা, দি তন্খ, শ্রী রত্নকরণ শ্রাবকাচারের মতো আমার কাছে অপরিচিত বইগুলোও রাখা ছিল। স্বপ্নীল, এগুলো কি গ্রন্থ? আমি এগুলোর ব্যাপারে জানি না। আমি আঙুল দিয়ে দেখালাম। এগুলো পার্সি, ইহুদি, বৌদ্ধ আর জৈনদের আস্থার কথা বলে। র্যাঞ্চে আসলে মা এগুলো পড়ে থাকেন। আমার অনেক বন্ধু আছে যারা অন্য ধর্মের অনুসারী, তাই তাদের জন্য আমি এই বইগুলো সংগ্রহ করেছি, স্বপ্নীল জানালো। আমি অবাক হয়ে ভাবছি, আমেরিকায় থেকেও কেউ ধর্মগ্রন্থ পড়ার ওপর এত রুচি রাখে। এসো বানি, বসো। ও নিজেই একটা কাউচে বসল। আমিও ওর সামনে পা তুলে কাউচে বসলাম। আমি আমার জীবনযাত্রাই পাল্টে ফেলেছি। আমার আনন্দের উৎসগুলো বদলে যাচ্ছে। আমি মদ খাওয়া আর পার্টি করা ছেড়ে দিয়েছি। আমি মুভি বা স্পোর্টস দেখা ছেড়ে দিয়েছি। তার মানে এই নয় যে খেলায় আমার আগ্রহ নেই, বরং এখন আমি নিজেই খেলি। আমি আর দর্শক থাকতে চাই না, বরং আমি দর্শক হওয়ার মতো ব্যক্তিত্ব হতে চাই। ও বলে চলেছে।
একজন মানুষের নিজের মধ্যে এমন পরিবর্তন আনা কতটা কঠিন তা আমি বুঝতে পারছি। আমি এখন আর গান বা পডকাস্টের শ্রোতা নই। আমি এখন নিজেই গান গাই আর বাজাই। আমার শ্রোতা কম হলেও আমার কিছু যায় আসে না। আমার লক্ষ্য এখন নিজেকে সৃষ্টি করা। স্বপ্নীল জানলার বাইরে শূন্যে তাকিয়ে বলল, অর্থাৎ আপনি আনন্দের সহজ রাস্তা ছেড়ে কঠিন রাস্তা বেছে নিয়েছেন। নিজের জীবনে আনন্দের এক নতুন কলা তৈরি করেছেন। আমি স্বপ্নীলের কথায় বেশ প্রভাবিত হলাম। স্বপ্নীল কাউচ থেকে উঠে জানলার কাছে গেল। আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। বানি, ওই পাখিদের দেখো। ভাবো তো, আকাশে উড়ে ওরা কি পায়? ওদের খাবার, বাসা সব তো নিচের মাটিতেই আছে। স্বপ্নীলকে এখন একজন দার্শনিকের মতো লাগছে। আমি এভাবে কোনোদিন ভাবিনি। হ্যাঁ, বলো না, ওরা কি পায়? আমার মনে হয় ওরা ব্যস্ত থাকতে চায়। ওরা অকর্মণ্য হতে চায় না। ওরা গীতা পড়েনি ঠিকই, কিন্তু ওদের বিশ্বাস হলো, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্মেই, ফলে নয়। কখনো কর্মফল লাভের আশা করো না, আবার কর্ম না করাই আসক্ত হয় না। আমি ভাবতেও পারছি না স্বপ্নীল এত নির্ভুল সংস্কৃত উচ্চারণ করতে পারে। শুধু তাই নয়, প্রকৃতি নিয়ে ওর ভাবনাগুলো কত গভীর। আপনার মধ্যে কি মাঝে মাঝে শ্রীকৃষ্ণ চলে আসেন? এখন আমার স্বপ্নীলকে ঠিক শ্রীকৃষ্ণের মতোই মনে হচ্ছে। জেমিনাইয়ের পর্যালোচনা ও নির্দেশিকা। প্রিয় শ্রোতারা, এপিসোড 46-এ বানি ও স্বপ্নীলের সম্পর্ক এক নতুন গভীরতায় পৌঁছেছে। ওদের দর্শনের এই মিলন ওদের আরও কাছাকাছি এনেছে। এপিসোড 46 সমাপ্ত।